कुर्बानियों को कबूल फरमा कर ए अल्लाह पूरे आलम में हिदायत के फैलने का जरिया फरमा। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত তুরাক তীর, মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। ভিত্তিপথে বাস ট্রেনে উপচে পড়া ভিড়। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, বাংলাদেশকে নিয়ে পাকিস্তানিদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না বললেন সৈয়দ আশরাফ। বিএনপির ইসলাম বিরোধী কাজের জন্যই জোট ছাড়ছে বিভিন্ন শরিক দল, মন্তব্য আওয়ামী লীগের। এতে জোটের কোনো ক্ষতি হবে না বলছে বিএনপি। নির্বাহী বিভাগ বিচার বিভাগের ক্ষমতা হরণ করতে চায়, মন্তব্য প্রধান বিচারপতির। বার কাউন্সিলকে এই বিষয়ে সজাগ থাকার তাগিদ। এবং রাজধানীতে পুলিশের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তাকে 5 ঘন্টা আটকে রেখে নির্মম নির্যাতনের অভিযোগ। 5 লাখ টাকা দাবি করে না পেয়ে ক্রস ফেয়ারে হত্যার হুমকি। বিসি স্যার থেকে শুরু করে গভর্নর, ওনার নাম বলার পরেও সবাইকে গালিগালাজ শুরু করছে যে দেখি তোর কোন বাবাকে বাবা এসে ফিরায়। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি সঞ্জানা চৌধুরী। ইহকালের কল্যাণ আর পরকালের মুক্তির পাশাপাশি মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্যে দিয়ে শেষ হলো 51তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার সকালের ঘন কুয়াশা আর হিমেল বাতাস উপেক্ষা করে আখেরি মোনাজাতে অংশ নেন নারী পুরুষ নির্বিশেষে দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি। দোয়া শেষে সবার মাঝে দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে ইজতেমা ময়দান ত্যাগ করেন তারা। খান মোহাম্মদ রুমেলের সঙ্গে বিস্তারিত জানাচ্ছেন তারেকুজ্জামান শিমুল। আখেরি মোনাজাতে শরিক হতে চেষ্টার জন্য কমতি ছিল না মুসল্লিদের। কুয়াশার চাদরে মোড়া সকালের ঠান্ডা বাতাস উপেক্ষা করেই তাই হাজারো মানুষের গন্তব্য টঙ্গীর ইজতেমা ময়দান। সকাল 11টার কিছু পর মোনাজাত শুরু হলে লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত হয় টঙ্গীর তুরাক পার্ক। ভারত থেকে আসা মাওলানা মোহাম্মদ সাদ দোয়া পরিচালনা করেন। সামাজিক ভেদাভেদ ভুলে এতে অংশ নেন নারী পুরুষ নির্বিশেষে দেশ বিদেশের ধর্মপ্রাণ অগণিত মুসলমান। প্রায় 25 মিনিটের এই মোনাজাত চলাকালে ইজতেমার বিশাল ময়দানে ঠাঁই না পেয়ে মুসল্লিদের একটি বড় অংশ অবস্থান নেন আশপাশের বিভিন্ন অলিগলি, সড়ক, মহাসড়কে। আত্মশুদ্ধির পাশাপাশি এ সময় ইহকালের পাপ পঙ্কিলতা থেকে মুক্ত থাকতে সৃষ্টিকর্তা রহমত কামনা করেন তারা। ইজতেমাতে এত কষ্ট করে আসার পরও শরীক হইতে পারছি, এটাই সন্তুষ্ট। সারা পৃথিবীর জন্য মুসলমানের জন্য দোয়া করছি, নিজেদের জন্য দোয়া করছি, পরিবার দোয়া করছি। আমি চেয়েছি বিশ্ব মুসলিম উম্মার শান্তি, সংহতি এবং নিরাপত্তা। বাংলাদেশের সকল রাজনৈতিক ভেদাভেদ ভুলে যেন আমরা সবাই সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটা চাইলাম। প্রথমবারের মতন ইজতেমা এসেছে, সবার সাথে মোনাজাত করতে আমার খুবই ভালো লাগেছে। সরকারকে অবশ্যই ধন্যবাদ যে ভিতরে ব্যবস্থাপনাটা এত সুন্দর ছিলেন। দোয়া শেষে সবার মাঝে দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে ইজতেমা ময়দান ছেড়ে যান মুসল্লিরা। কিভাবে ঈমান আমলের উপর চলতে হবে, আল্লাহর হুকুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কিভাবে চলতে হবে, ওই আমলগুলো শিখে আমরা যাইতেছি। মানুষকে দাওয়াত দিব, দিনের দাওয়াত দিব। যে সমস্ত লোক নামাজ পড়ে না তাদেরকে দাওয়াত দিব। মসজিদ আলী কাজের সাথে তাদেরকে জড়াইতে হবে। এলাকাবাসী যারা আছে এখানে মসজিদে যাইব, মসজিদে যাই বলবো যে এইভাবে করলে এইভাবে রহমত হয়, আল্লাহ রহমত করে, এভাবে করলে আল্লাহর সবকিছু পাওয়া যায়। মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই গণজমায়েতের নিরাপত্তায় মোতায়েন ছিল আইন শৃঙ্খলা বাহিনীর অন্তত 7,000 সদস্য। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, গাজীপুর। এদিকে ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই রাস্তায় ছিল মানুষের ঢল। মোনাজাত শুরুর আগ পর্যন্ত বাড়তে থাকে মানুষের চাপ। সবার চেষ্টায় ছিল মূল ময়দানের যত কাছে থেকে মোনাজাতে অংশ নেওয়া যায়। আর মোনাজাত শেষে ফিরতি পথে যানবাহন সংকটের কারণে কিছুটা দুর্ভোগ থাকলেও মোনাজাতে অংশ নিতে পেরে সন্তুষ্ট মুসল্লিরা। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। কুয়াশা উপেক্ষা করে শীতকে হার মানিয়ে এই যাত্রা আখেরি মোনাজাতে শরিক হতে। রোববার ভোরে তুরাক তীরমুখী জনস্রোত বিপরীতমুখী হয় মোনাজাত শেষের সঙ্গে সঙ্গেই। জনস্রোত রূপ নেয় জনসমুদ্রে। আল্লাহর উপরে আমি ভরসা করছি, আল্লাহ যেন আমাকে সাহায্য সহযোগিতা করে, আমাদের বিপদ বালা মুসিবত থেকে যেন বাঁচায় রাখে। আমাদের দেশ সুন্দর থাকে, আল্লাহর তরফ থেকে যেন রাজনৈতিক হানাহানি না থাকে, আল্লাহর রাজি খুশি করার জন্য আমরা স্বামী স্ত্রী দুজনে আসছি। অনেক লোক আসছে, তাদের সাথে শরীক হইতে পারলে কত আলেম ওলামা লোক থাকে, তাদের সাথে আমাদের দোয়াটা যেন আল্লাহ কবুল করে নেয়। জীবনের যত
ভুলভ্রান্তি আছে এগুলো আল্লাহর কাছে এরকম ক্ষমা চায় নেওয়া, আর এরকম সুযোগ তো আমাদের সবসময় আসে না। ইজতেমা ময়দান সংলগ্ন সড়কগুলোতে গণপরিবহন বন্ধ থাকায় পায়ে হেঁটে গন্তব্যের পথে রওনা হন মুসল্লিরা। তবে প্রত্যাশা যখন মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, তখন ম্লান হয়ে যায় যে কোনো কষ্ট, জানালেন তারা। লক্ষ লক্ষ লোকের মাধ্যমে এসে মুনাজাতটা করতে পারছি, এই মুনাজাতের বিনিময়ে হেঁটে যাওয়াটা আমার কোনো রকম কষ্ট হচ্ছে না। আল্লাহকে খুশি করার জন্য আমাদের হেঁটে আসা, হেঁটে যাওয়া, এসব কোনো কষ্টই মনে হচ্ছে না। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আসছি, শীত আমাদের কাছে কোনো ব্যাপার না, কারণ এই কষ্টের বিনিময়ে যদি আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয় তাহলে আমাদের সফলতা। সড়কপথ যখন জনসমুদ্র, তখন বিকল্প হিসেবে রেলপথ ব্যবহার করেন অনেকেই। তবে মানুষের চাপে ইজতেমা ফেরত প্রতিটি ট্রেনেই ছিল লোকে লোকারণ্য। এর মধ্যে যে যেভাবে পেরেছেন ট্রেনে চেপে ধরেছেন বাড়ির পথ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। আখেরি মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী মোনাজাতে অংশ নেন। মোনাজাতে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, তার স্বজনরা ছাড়াও গণভবনে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের ঐক্য কামনা করা হয়। ঐতিহাসিক 10 জানুয়ারি উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, বাংলাদেশকে ব্যর্থ করতে পাকিস্তানিদের চক্রান্ত বাস্তবায়নে কাজ করছেন বিএনপি নেত্রী বেগম জিয়া। শাহ আলী জয়ের রিপোর্ট। 1972-এর আজকের দিনে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিনটিকে উদযাপন করা হয় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে। ঐতিহাসিক দিনটিতে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। ধানমন্ডি 32 নম্বরে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতারাও। শ্রদ্ধা জানিয়ে দলটির বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু বলেন, পাকিস্তান বাংলাদেশ বিরোধী চক্রান্ত এখনো অব্যাহত রেখেছে। তিনি অভিযোগ করেন, পাকিস্তানের উদ্দেশ্য বাস্তবায়নে এদেশে কাজ করছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। পাকিস্তান তো বটে, এবং পাকিস্তানের দোসর হিসাবে সেদিন যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা কোনো আজ পর্যন্ত এই দেশটিকে মেনে নিতে পারেনি। খালেদা জিয়া আন্দোলন শুরুই করেছিল যেই দিন থেকে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছিল এবং যুদ্ধাপরাধীদের আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, সেদিন থেকে মূলত তিনি আন্দোলন শুরু করেছিলেন। তার আন্দোলনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যুদ্ধাপরাধীদের মুক্ত করা এবং যেটা পাকিস্তানিরা চায় এই দেশকে আবার সেই খাতে প্রবাহিত করতে, সেই রাজনীতির ধারক বাহক এবং মুখপাত্র হচ্ছে বেগম খালেদা জিয়া। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বাংলাদেশকে নিয়ে পাকিস্তানিদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, 7 দিন স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকবো, সেটা কিন্তু পাকিস্তানের কোনোদিন আপনার বিশ্বাস করে না। কিন্তু 40 বছর পরেও কিন্তু বাংলাদেশ এগিয়ে চলছে, সেটাই হলো বঙ্গবন্ধুর সবচেয়ে বড় সৃষ্টি। আপনি যে ষড়যন্ত্রের কথা বললেন, এই ষড়যন্ত্র কি 40 বছরও পারে নাই, আর কোনোদিনও পারবে না। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণ খুলে দেয়া হয় সাধারণের জন্য। শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। 20 দলীয় জোট থেকে ইসলামী ঐক্যজোটের একাংশের বেরিয়ে যাওয়ার ঘোষণা রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। বিএনপির ইসলাম বিরোধী কর্মকাণ্ডের কারণেই দলটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি আওয়ামী লীগের। তবে এ দাবি ভিত্তিহীন মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন, এতে 20 দলীয় জোটের ক্ষতির কোনো আশঙ্কা নেই। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, সংসদীয় গণতন্ত্রে জোটভুক্ত এই দলগুলোর ভূমিকা খুব কম। মুজাহিদ শুভ রিপোর্ট। ইসলামী ঐক্যজোট ঘোষণা করছে যে 20 দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। গত বৃহস্পতিবার 20 দলীয় জোট থেকে সরে যাওয়ার ঘোষণা দেয় ইসলামী ঐক্যজোটের একাংশ। ওই দিন বিকেলে দলটির অপর অংশ সংবাদ সম্মেলনের মাধ্যমে 20 দলীয় জোটে থাকার সিদ্ধান্ত জানায়। ঐক্যজোটের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় রাজনৈতিক অঙ্গনে। আওয়ামী লীগের দাবি, সন্ত্রাসী ও ইসলাম বিরোধী কাজে বিএনপি নেত্রীর ইন্ধন থাকায় ইসলামী দলটি মুখ ফিরিয়েছে 20 দলীয় জোট থেকে। ধর্ম নিয়ে যারা, বিশেষ করে ধর্ম ভীরু মানুষ, তারা কি করে এই ধরনের, যে নেত্রী সবসময় অধর্মের কাজ করেন তার নেতৃত্বে এতদিন কিভাবে ছিল, এটা একটা অবাক ব্যাপার ছিল। তো আজকে যদি তারা বিএনপির এই সমস্ত ইসলাম বিরোধী কার্যকলাপ
এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি তারা যদি বিতশ্রদ্ধ হয়ে বেরিয়ে যায়, এটা অস্বাভাবিক কিছু না, এটাই স্বাভাবিক। তবে আওয়ামী লীগের এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা হয় বিএনপির পক্ষ থেকে। আওয়ামী লীগের দল ভাঙ্গার রাজনীতির অপকৌশল অনুযায়ী সরকারের স্পষ্ট মদদে ইসলামী ঐক্যজোট এমন ভুল সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় বিএনপির এই নেতা। ইসলামী ঐক্যজোট যখন দেখছে যে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়তোবা আরো দীর্ঘায়িত হবে, তারা আর তর সইতে পারছে না। আওয়ামী লীগ সবসময় সচেষ্ট থাকে নিজেরা যাতে শক্তিশালী থাকে, আর বিরোধী দলের মধ্যে এইরকম ভাঙন করে বা ভিন্ন মতের সৃষ্টি করে যাতে তাদেরকে দুর্বল রাখা যায়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ধর্মকে ব্যবহার করে কিছু সুযোগ সুবিধা নেওয়া ছাড়া রাজনীতিতে এসব দলগুলোর তেমন কোনো ভূমিকা নেই। কোনো মহল থেকে হয়তো একটা আগ্রহ আছে যে ইসলামিক দলগুলোকে নিয়ে একটি মোর্চা গঠন করা, যে মোর্চাটা বিএনপির কাউন্টার হিসেবে দাঁড়িয়ে যেতে পারে ভবিষ্যতে। পরিসংখ্যান বলছে যে ইসলামিক ঐক্যজোটের সংসদীয় রাজনীতিতে তেমন কোনো প্রভাব নেই, ফলে এই দলটা বিএনপি থেকে বেরিয়ে গেলেও খুব বড় ধরনের আবেদন সৃষ্টি করতে পারবে বলে আমার মনে হয় না। বিএনপি তথা ২০ দলীয় জোটের রাজনীতি বেগম জিয়াকে নিয়ে আবর্তিত হওয়ায় জোটের ভবিষ্যৎ বেগম জিয়ার রাজনৈতিক পরিণতির উপর নির্ভর করছে বলেও মন্তব্য করেন বিশ্লেষকরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। নির্বাহী বিভাগ বিচার বিভাগের ক্ষমতা হরণ করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের এক অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। এ সময় প্রধান বিচারপতি বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় বার কাউন্সিলকে সজাগ থাকার আহ্বান জানান। আপনাদেরকে ছাড়া বিচার বিভাগকে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি বা এইগুলাকে আমরা করতে পারবো? আপনারা শুধু আপনাদের স্বার্থের পক্ষের এইগুলাকে আমরা যদি সমর্থন করি তাহলে ঠিক আছে, না হলে কোর্ট বয়কট করতে হচ্ছে। এখন এক্সিকিউটিভ আমাদের কাছ থেকে সবগুলা ক্ষমতা যদি চেষ্টা করে সবগুলো নিয়ে দিতে চাচ্ছে। অতীতে আমরা দেখেছি যখনই এই ধরনের কিছু হয়েছে আইনজীবীরা সোচ্চার হয়েছে। এখন যদি বিচার বিভাগের প্রতি যদি এক্সিকিউটিভ, আইনজীবী মহল, বিচার প্রার্থী প্রত্যেকে যদি আঘাত চলে আসে, এই বিচার বিভাগকে রক্ষা করবে কে? বার কাউন্সিলের এত বড় সংগঠন আজকে কেন আপনারা সোচ্চার হচ্ছে না? প্রবাসের সময় আরো থাকছে। নৌবাহিনীতে যুক্ত হলো চীনের তৈরি যুদ্ধজাহাজ স্বাধীনতা ও প্রত্যয়। সমুদ্রে চোরাচালান রোধের পাশাপাশি ব্যবহার করা যাবে গ্যাস অনুসন্ধানেও। ভারত থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি মূল্য নিয়ে দুদেশের ঐকমত্যে সন্তোষ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী মানিক দে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন খুব শীঘ্রই এই বিদ্যুৎ আমদানি শুরু হবে। এ সময় প্রধানমন্ত্রী জানান, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বর্তমান সরকার। তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কাউকেই বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেয়া হবে না। এছাড়াও বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ক্রমবর্ধমান চাহিদায় আগামীতে আরও বেশি পরিমাণ বিদ্যুৎ বাংলাদেশের প্রয়োজন হবে। অন্যদিকে শিগগিরই ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসবে বলে শেখ হাসিনাকে আশ্বস্ত করেন ত্রিপুরার মন্ত্রী মানিক দে। এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদ্যুৎ খাতে উন্নয়নের লক্ষ্যে আন্তর্জাতিক শেয়ার বাজারে বন্ডের মাধ্যমে বিনিয়োগের চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার সকালে বিদ্যুৎ ভবনে এক সেমিনার শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। আজকে সকালে মাননীয় মন্ত্রী ত্রিপুরার উনি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট উনি সাক্ষাৎ করেছেন এবং সেই সাক্ষাৎকালে উনি বলেছেন যে ত্রিপুরা আরও ১০০ মেগাওয়াট দেওয়ার জন্য প্রস্তুত। তো আমরা এই কথা শোনার পরে আমরা নির্দেশ পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর যে আমরা অচিরেই তাদের কাছে আরও ১০০ মেগাওয়াট বিদ্যুৎ নেওয়ার জন্য আমরা প্রস্তাব রাখবো। আশা করছি সেই একই দামই নেওয়ার চেষ্টা করব। ডেভেলপমেন্ট কিন্তু যে বন ইস্যু কেবলমাত্র টাকা নিয়ে এসে ইনভেস্টমেন্ট করা না, বন ইস্যুটা আরও বড় আকারে দেখতে হবে। এতে কিন্তু আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হবে, আমাদের কোম্পানিগুলি মোর ট্রান্সপারেন্ট হবে এবং সর্বোপরি দেশের একটা বড় ব্র্যান্ডিং হবে। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ। রোববার বিকেলে সমাবেশস্থল পরিদর্শন করেন দলের শীর্ষ নেতারা। সমাবেশের প্রস্তুতি দেখতে যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার সম্পাদক হাসান মাহমুদ সহ নেতারা।
সমাবেশ উপলক্ষে ইতোমধ্যে মঞ্চসজ্জার কাজ প্রায় শেষ হয়েছে। মাইক বসানো সহ খুঁটিনাটি কাজও শেষ পর্যায়ে। একাত্তরে মানবতা বিরোধী অপরাধ মামলায় নেত্রকোনার আতাউর রহমান ননি এবং ওবায়দুল হক তাহেরের রায় যে কোনো দিন হতে পারে। রোববার সকালে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন। 2014 সালের 4 ডিসেম্বর ননি ও তাহেরের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এই দুজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 6টি অভিযোগে চার্জ গঠন করা হয়। অভিযোগের মধ্যে রয়েছে হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটের ঘটনা। এর মধ্যে 15 জনকে হত্যা, প্রায় 500 মতো বাড়িঘর লুট ও অগ্নিসংযোগে জড়িত থাকার বিষয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষে সাক্ষ্য দেওয়া হয়। 2014 সালের 12ই আগস্ট গ্রেফতার এই দুজন বর্তমানে কারাগারে আছেন। প্রবাসী সময় আরো থাকছে। বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলে শক্তিশালী বাহরাইনের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ অলিম্পিক দল। সেমিফাইনালের আশা ধরে রাখল লাল সবুজের যুবারা। দেশের প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র এবং পড়ালেখা না জানা তরুণদের প্রভাবিত করে জঙ্গি তৎপরতায় সম্পৃক্ত করছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি। তবে মাদ্রাসা শিক্ষার্থীরাই তাদের মূল লক্ষ্য। পুলিশের অনুসন্ধানে জানা গেছে ধর্মের অপব্যাখ্যা দিয়ে তাদের ঢোকানো হচ্ছে আত্মঘাতী স্কোয়াডে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের বুলবুল সরকার, ঝিনাইদহের কোটচাঁদপুরের বাবু, কিশোরগঞ্জের কটিয়াদির জাবেদ কিংবা দিনাজপুরে বিরল গ্রামের আশরাত হোসেন, এদের সবাই দরিদ্র পরিবারের সন্তান। লেখাপড়াও তেমন করেনি। এদের অশিক্ষার পাশাপাশি দারিদ্রতার সুযোগ নিয়েছে জঙ্গি নেতারা। জঙ্গি নেতাদের মগজ দোলাইয়ের শিকার হয়ে এরা এখন জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য। এমনকি কেউ কেউ নিয়েছে আত্মঘাতী হওয়ার তালিমও। এই যে ভুল শিক্ষা এবং ভুল ব্রেন ওয়াশ করার কারণে তারা এই সমস্ত সদস্যরা আত্মঘাতী সংঘাতের দিকে যাচ্ছে এবং তারা সুইসাইডাল স্কোয়াড হিসাবে তারা আত্মহত্যা করতে চায় নিজেরা। পুলিশ কর্মকর্তাদের মতে মূলত দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে শুরু হয় মগজ দোলাই, চূড়ান্ত পর্যায়ে এসে নামানো হয় অপারেশনাল কার্যক্রমে। নিম্ন আয়ের এবং মাদ্রাসা যারা পড়ুয়া, বিজ্ঞান ভিত্তিক যেখানে কোনো জ্ঞান নেই, সেই ধরনের ছেলেদেরকে তারা ধর্মীয় মূল্যবোধ বিখ্যাত ব্যাখ্যা দিয়ে সম্পৃক্ত করছে। এই লেভেলটা খুব বেশি এডুকেটেড না যে তারা এই বিষয় সম্পর্কে সঠিক কোনটা বেঠিক এটা নির্ধারণ করতে পারে, যার ফলে যারা তাদেরকে মোটিভেট করে তারা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদেরকে এই পথে নিয়ে আসার জন্য। এদিকে অপব্যাখ্যায় বিভ্রান্ত না হয়ে এ ধরনের জঙ্গি তৎপরতা থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান ইসলামী এই চিন্তাবিদ। যাদের ব্রেন ওয়াশ করতেছে তাদের একটু বিবেচনা উদয় হওয়া দরকার, কারণ যে কথাগুলো বলে তারা মগজ দোলাই করতেছে সেই কথাগুলোর সাথে বাস্তবতার কতটুকু মিল আছে এটা যাচাই করা দরকার, কারণ ইসলাম তো জঙ্গিবাদকে সমর্থন করে না। পুলিশের জিজ্ঞাসাবাদ এবং আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জেএমবি সদস্যরা জানিয়েছে সারা দেশে তাদের সক্রিয় সদস্যের সংখ্যা প্রায় 500। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশের বিরুদ্ধে তল্লাশির নামে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তাকে 5 ঘন্টা আটকে রেখে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। এছাড়া 5 লাখ টাকা দাবি করে না পেয়ে ক্রসফায়ারে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। তল্লাশি নামে ভয়াবহ এই অভিযানের নেতৃত্ব দেয় এসআই মাসুদ শিকদার। প্রাণে বাঁচলেও শনিবার রাতের সে ঘটনা কিছুতেই ভুলতে পারছেন না গোলাম রাব্বি। প্রচন্ড পরিমাণে টর্চার করে, যেমন যে এখন আমি মুখ খুলতে আমার কষ্ট হচ্ছে, আমি কথা বলতে পারতেছি না, এমনভাবে এখানে আঘাত করছে, আমাকে কোনো কথাই বলতে দিচ্ছে না। তল্লাশির নামে পুলিশ ভ্যানে 5 ঘন্টা বসিয়ে রেখে নির্মম নির্যাতনের কথা বর্ণনা করতে গিয়ে ডুকরে ডুকরে কাঁদছিলেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বি। রাব্বি জানান, শনিবার রাত 11টার দিকে মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বুথ থেকে টাকা তুলে বের হওয়া মাত্রই 3-4 জন যুবক তার গতিরোধ করে। এরপরই পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ ভ্যানে তুলে তার কাছ থেকে 5 লাখ টাকা দাবি করেন মোহাম্মদপুর থানার এসআই মাসুদ। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বেড়ি বাঁধে নিয়ে ক্রস ফায়ারের হত্যার হুমকিও দেওয়া হয়। আমাকে উলঙ্গ পর্যন্ত করে ফেলছে। আগে টেলিভিশনে ছিলাম, ঢাকা ভার্সিটিতে ছিলাম, তারপর সবাইকে রাজনীতির সবাইকে বড় ভাই ছোট ভাইকে চিনি, এটা শুনে আরো চিল্লাচিল্লি শুরু করছে। বিসি স্যার থেকে শুরু করে গভর্নর সবাইকে গালিগালা শুরু করছে যে দেখি তোর কোন বাবা এসে ফিরায়। যেহেতু বিভিন্ন জায়গায় কাজ করে অনেকের ফোন
আসতেছে, ওরা একটু একটু ভয় পাচ্ছিল। অনেকে বলতেছে তাহলে একটা গুলি টুলি করো, যে অস্ত্র নিয়ে বোধহয় বিহারি ক্যাম্পে আসছিল, বিহারিদের সাথে ওরা একটা যোগসাজশ আছে। আমাকে শুরু থেকে সাজানোর চেষ্টা করছে যে আমার মধ্যে বোধহয় গাঁজা আছে, হিরোইন আছে। আসলে আমার কাছে, আমি জীবনে কোনোদিন একটা সিগারেটও খাই নাই। রোববার সকালে এই বিষয়ে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন রাব্বি। সে সময় রাব্বিকে 5 ঘন্টা আটকের কথা স্বীকার করলেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনে নির্যাতনের কথা অস্বীকার করেন এসআই মাসুদ। আমরা তাকে দ্রুত ধরে গাড়িতে উঠাইয়া তাজমহলটার মাথায় আসছি। আমি তো সামনে কি রাইট দাদা? না, আপনি সব মিথ্যা বলছেন। না, এর মাঝখানে কি আপনার জন্য কোনো কথা বলছি? কোথাও আপনি গালি গালাজ করছেন। প্রশ্ন করেন যে আমি ওনাকে বলছি কিনা? অসম্ভব। আপনার সাথে টাকা নিয়ে দেওয়ার কোনো প্রশ্নই মানে। এমন কি ওরা যারা ছিল ওরা বলে কি তোমাদের এটিএম কার্ড আছে, চলো এটিএম বুথে। এই সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও এসআই মাসুদের সমর্থনে কথা বলেন। আপনার ও কিন্তু আমার সাথে টেলিফোনে এই ব্যাপারে কথা বলছিল। মারতে বলছি না? অবশ্যই না, মারতে সে আমাকে বলছে যে স্যার, কিন্তু সে বলছে যে স্যারে বললেই যে তোরে ধইরা ফেলাই দিতে, বেশি বুঝছ তো শুট করে ফেলাই দিতে। কথাই জানি আমার। আপনার সাথে আমার দুইবার কথা হয়েছে। আপনারা চিনেন? না। দেখছেন কালকে? তাও দেখেন। না, না। মোহাম্মদপুর থানা পুলিশের বিরুদ্ধে এ ধরনের আরো অনেক অভিযোগ রয়েছে। ওনাকে ভালো করে চিনেন আপনারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। মানি লন্ডারিং মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের জামিন মঞ্জুর করেছেন আপিল বিভাগ। ফলে হাইকোর্টের দেয়া জামিন আদেশ রায় বহাল রইল। প্রধান বিচারপতি এস.কে. সিনহা নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই রায় দেন। পাশাপাশি বিচারিক আদালতে মামলাটি 3 মাসের মধ্যে নিষ্পত্তি, খন্দকার মোশাররফ হোসেনের পাসপোর্ট আদালতে সমর্পণ করা এবং ব্যাংক থেকে কোনো টাকা উত্তোলন না করার বিষয়েও আদেশ দেন আদালত। আইনজীবী মাহবুব উদ্দিন খোকন জানান, এই জামিনের পর খন্দকার মোশাররফ হোসেনের মুক্তিতে আর কোনো বাধা নেই। অভিযোগে বলা হয় 2001 থেকে 2006 সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী থাকাকালে খন্দকার মোশাররফ হোসেন 9,53,95,000 টাকা পাচার করার অভিযোগে 2014 সালে তার বিরুদ্ধে মামলা করে দুদক। উত্তরবঙ্গে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। সারাদিনই থাকছে হিমেল হাওয়া আর কুয়াশা। আবহাওয়া বিভাগের তথ্য মতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আরও 2-3 দিন এই অবস্থা থাকবে বলেও জানানো হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জনপদ গাইবান্ধা। হঠাৎ করেই তাপমাত্রা কমে যাওয়ায় বাড়ির বাইরে যেতে বেশ দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষের। হেডলাইট চালিয়ে চলাচল করছে যানবাহন। এদিকে কাজে যেতে না পারায় বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। হঠাৎ করে ঠান্ডাটা বেড়ে যাওয়াতে মানুষের কার্যক্রম ব্যাহত হচ্ছে। ঠান্ডাটা অনেক বেশি, ঠান্ডাতে হাত পা টাটায়, রাস্তাঘাট কিছু দেখা যাওয়া লাগছে না, কান টানে একদম পুরো ঠান্ডা। কুড়িগ্রামেও শীতের দাপটে কাহিল হয়ে পড়েছে জনজীবন। তীব্র কুয়াশায় ও কনকনে শীতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছে সাধারণ মানুষ। শীতে রাস্তাঘাটের মানুষের উপস্থিতি কমে যাওয়ায় বিপাকে পড়েছেন রিকশা চালকরা। ঠান্ডা, কুয়াশা, হিমহিম বাতাস, গরিব মানুষ আমার কাপড় কিনতে পাইনি, কাজ কামাই করতে পারি না, কি করি, আমার জীবন বাঁচে না। দিনাজপুরে কুয়াশা কম, বইছে ঠান্ডা বাতাস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঠান্ডার পরিমাণ সামনে আরও বাড়তে পারে বলে জানিয়েছেন জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা। কুয়াশা কম থাকায় এবং ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, এই তাপমাত্রা কমতেছে এবং কুয়াশার প্রাদুর্ভাব না থাকে ঠান্ডা বাতাসের জন্য তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এদিকে পঞ্চগড়েও জেগে বসেছে শীত। সারাদিনই কুয়াশার চাদরে ঢাকা থাকছে পুরো এলাকা। জনসাধারণের স্বাভাবিক জীবনযাপনে ছন্দপতন ঘটলেও জীবনের তাগিদে কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়েছেন তারা। চাদর কোট পরে বাইরে তাও ঠান্ডা মানতেছে না, বের হতে খুব কষ্ট হচ্ছে। তারপরে এখন কর্মস্থলে যেতে হবে প্রচুর ঠান্ডার মধ্যে। গত 3 দিনে ঠাকুরগাঁয়েও একই চিত্র। এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। ইসমাত জাহান, সময় সংবাদ। এবার প্রবাসের খবর। সংযুক্ত আরব আমিরাত শ্রমিক দলের 5ম বর্ষপূর্তি এবং 5 জানুয়ারি উপলক্ষে এক আলোচনা সভা হয়েছে। সংগঠনের সভাপতি প্রকৌশলী মাহি আলমের সভাপতিত্বে এবং এরশাদুল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইউএই বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। এছাড়াও সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএই বিএনপি নেতা গাজী মোহাম্মদ জাকির হোসেন, শহীদুল্লাহ রাব্বি শিমুল, আতিকুর রহমান নিজামুদ্দিন সহ অন্যান্য নেতারা।
আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যবাহী নানা ধরনের খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আগামী 72 ঘন্টার মধ্যে শিল্পমন্ত্রী হাজারীবাগ থেকে সাভারের চামড়া শিল্প পার্কে স্থানান্তর করার নির্দেশ দিলেও সরকারের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে ট্যানারি স্থানান্তর সম্ভব নয় বলে জানিয়েছেন ট্যানারি মালিকরা। রোববার 2015-16 অর্থ বছরে শিল্প খাতের উন্নয়নে সরকারের গ্রহণ করা বিভিন্ন প্রকল্পের কার্যক্রম মূল্যায়নে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও সংস্থা প্রধানদের নিয়ে আয়োজিত এক সভায় এ নির্দেশনা দেন মন্ত্রী। এর আগে 2 দফা সময় বাড়িয়ে ট্যানারি স্থানান্তরের নির্ধারিত সময়সীমা শেষ হয় গত বছরের 31 ডিসেম্বর। কিন্তু ওই সময়ের মধ্যে ট্যানারি স্থানান্তরের কোনো অগ্রগতি না হওয়ায় আজ এ নির্দেশ দেন শিল্পমন্ত্রী। যদিও প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিপূরণের সম্পূর্ণ অর্থ না পাওয়া এবং কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের কাজ এখনও শেষ না হওয়ায় 3 দিনের মধ্যে হাজারীবাগ থেকে সব কারখানা স্থানান্তর অসম্ভব বলে মনে করছেন ট্যানারি মালিকরা। 72 ঘন্টার ভিতরে তো ট্যানারি সরাই নেওয়া সম্ভব না, কারণ এখনো সেন্ট্রাল অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের যে 2টা মডিউল কমপ্লিট হওয়ার কথা, সেই 2টা মডিউল কিন্তু এখনো কমপ্লিট হয়নি। গত মিটিংয়ে মাননীয় মন্ত্রীর সঙ্গে যখন মিটিং হয় তখন আমি মাননীয় মন্ত্রীকে বলেছিলাম, আপনি মাস পর্যন্ত টাইম দেন, আপনাকে আমি বলতে পারি জুনের ভিতর সব ট্যানারিগুলি চলে যাবে। বাংলাদেশের নৌবাহিনীতে যুক্ত হয়েছে চীনের তৈরি নতুন 2টি যুদ্ধজাহাজ স্বাধীনতা ও প্রত্যয়। রোববার সকাল 11টার দিকে চট্টগ্রামের নেভাল জেটিতে এসে পৌঁছায় জাহাজ দুটি। আধুনিক ক্ষমতা সম্পন্ন এই জাহাজগুলো বিমান বিধ্বংসী গোলা ছোড়ার পাশাপাশি লক্ষ্যভেদ করতে সক্ষম সমুদ্র তলদেশের সাবমেরিনেরও। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চীনের তৈরি যুদ্ধজাহাজ নেভাল জেটিতে পৌঁছানোর পর নৌবাহিনীর বাদক দল তাদের স্বাগত জানায়। এই সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল আক্তার হাবিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 3 বছরেরও অধিক সময় ধরে ডিজাইন, কনস্ট্রাকশন এবং বিভিন্ন ধরনের টেস্ট ট্রায়াল শেষে এই 2টি করভেট শিপ বাংলাদেশ নৌবাহিনীর কাছে চায়না কর্তৃপক্ষ কর্তৃক হস্তান্তর করা হয়েছে। করভেট ক্লাসের মিসাইল ফ্রিগেট জাহাজ দুটির দৈর্ঘ্য 90 মিটার ও প্রস্থ 11.4 মিটার। বিশাল সমুদ্র এলাকায় চোরাচালান রোধের পাশাপাশি গ্যাস অনুসন্ধানের কাজে ব্যবহার করা যাবে জাহাজ দুটিকে। যুদ্ধজাহাজ প্রত্যয়ের আরও সক্ষমতার কথা জানালেন প্রত্যয়ের অধিনায়ক। আমাদের জাহাজে মূলত দ্বিমাত্রিক সক্ষমতা আছে। আমাদের সারফেস টু সারফেস এবং অ্যান্টি ইয়ার, এটার জন্য যে কোনো টার্গেটকে ডিটেক্ট করার জন্য আমাদের সার্ভেলেন্স রেডার আছে এবং একই সঙ্গে এই সার্ভেলেন্স রেডারগুলোর মাধ্যমে টার্গেট ডিটেক্ট করার পরে এগুলিকে নিউট্রালাইজ করার জন্য আমাদের মিসাইল, সারফেস টু সারফেস মিসাইল এবং সারফেস টু এয়ার মিসাইল রয়েছে। 2013 সালের 7 জানুয়ারি জাহাজ দুটি নির্মাণ কাজ শুরু হয়। দীর্ঘ 35 মাস শেষে গত 26 ডিসেম্বর চীনের কুইডং নৌবন্দর হতে যাত্রা শুরু করে রোববার বাংলাদেশে এসে পৌঁছায় যুদ্ধজাহাজ স্বাধীনতা ও প্রত্যয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এই উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকদের কাছে যাচ্ছে সময় সংবাদের দল। এর অংশ হিসেবে সকালে যশোরের কালেক্টর ভবন চত্বরে আয়োজন করা হয় অনুষ্ঠানে। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে ভিড় জমান। তারা সময় সংবাদ নিয়ে তাদের ভালো ও খারাপ লাগার কথা জানান। নানা সমালোচনার পাশাপাশি সময় সংবাদকে এগিয়ে নিতে পরামর্শও দেন দর্শকরা। পরে রোববার বিকেলে সাতক্ষীরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দর্শকের কাছে অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গাইলের পাটুকিয়া বিসিআরজি ডিগ্রি কলেজে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সেই সঙ্গে 700 কম্বলও বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। এখানে 1750 জনকে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং 185 জনকে চোখ অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। বঙ্গবন্ধু গোল্ড কাপের খবর। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী বাহরাইনকে রুখে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দল। বাহরাইনের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে গঞ্জালো মোরেনোর শিষ্যরা। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের রুবেল মিয়া। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে অনেকটাই এগিয়ে বাহরাইন, কিন্তু ম্যাচের শুরু থেকেই সফরকারীদের সঙ্গে সমান তালে পাল্লা দেয় লাল সবুজের প্রতিনিধিরা। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই।
8 মিনিটে রুবেল মিয়ার ব্যর্থতায় লিড পাওয়ার সহজ সুযোগ হারায় বাংলাদেশ অলিম্পিক দল। দ্রুতই স্বাগতিক সমর্থকদের আনন্দের উপলক্ষে এনে দেন ইউসুফ সিফাত। 19 মিনিটে রুবেল মিয়ার ক্রস থেকে বাংলাদেশের যুবাদের লিড এনে দেন 21 বছর বয়সী এই স্ট্রাইকার। 23 মিনিটে স্বাগতিক ডিফেন্ডারদের ভুলে বাহরাইনকে সমতায় ফেরান স্ট্রাইকার জসিম আল শেখ। 1-1 সমতা নিয়ে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া দুদলের একাদশে আসে বেশ কিছু পরিবর্তন, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দলই। 89 মিনিটে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন বাহরাইনের মিডফিল্ডার আনোয়ার আলী। 10 জনের সফরকারীদের চেপে ধরে বাংলাদেশের যুবারা। তবে আর কোনো গোল না হলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুদলকে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব 19 সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের যুবাদের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। জয়ের জন্য ব্যাটসম্যানদের বড় ভূমিকা রাখতে হবে বলে মনে করেন বাংলাদেশের কোচ ও অধিনায়ক। অন্যদিকে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মানলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ কোচ গ্রায়াম ওয়েস্ট। ম্যাচটি শুরু হবে সোমবার বাংলাদেশ সময় সকাল 9টায়। যুব বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের যুবাদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে দারুণ এক প্রস্তুতির সুযোগ পাচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মিরাজ শান্ত, পিনাক ঘোষরা। ক্যারিবীয় যুবাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা কম মিরাজ বাহিনী। নিজেদের শক্তির জায়গায় স্পিন দিয়ে ক্যারিবীয়দের বধ করার চেষ্টা চালানো ছাড়াও ব্যাটসম্যানদের রাখতে হবে বড় ভূমিকা। প্রথম ম্যাচের আগে এমন পরিকল্পনা বাংলাদেশ অধিনায়কের। ইন্টারনেট ঘেটে ক্যারিবীয়দের দুর্বলতা খুঁজে ফিরেছেন কোচ মিজানুর রহমান। তবে প্রথম ম্যাচের আগে ব্যাটিং ডিপার্টমেন্টে আরো উন্নতির দিকেই জোর দিচ্ছেন তিনি। ওদের পেস বলার অনেক ভালো, আর আমাদের কন্ডিশনে যদি আমরা পেস বলটা অ্যাডাপ্ট করতে পারি, আসলে স্পিনাররা আমরা অনেক ভালো ক্রিকেট খেলি, বাট পেস বোলারদের যদি আমরা ভালো মতন ডমিনেট করতে পারি ব্যাটসম্যানরা, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। ওদের টিম সম্বন্ধে একটা আমরা নেট থেকে নামিয়ে একটা প্রিপারেশন আমরা অবশ্যই নিয়েছি। লক্ষ্য তো অবশ্যই, যেহেতু ওয়ার্ল্ড কাপের আগে ওয়েস্ট ইন্ডিজের সাথে এরকম একটা সিরিজ আমাদের প্রিপারেশনের জন্য খুব ভালো হবে এবং অবশ্যই আমরা চাবো প্রত্যেকটা ম্যাচ জিততে। এদিকে ক্যারিবীয় কোচ গ্রায়াম ওয়েস্ট মানছেন ঘরের মাটিতে বাংলাদেশ অনেক শক্ত প্রতিপক্ষ, বিশেষ করে স্পিন ডিপার্টমেন্ট বাংলাদেশের বড় শক্তি। তবে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডেও আছেন অনেক প্রতিভাবান বোলার আর প্রতিশ্রুতিশীল কয়েকজন ব্যাটসম্যান। তাই প্রথম ম্যাচে জিততে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ কোচ। ঘরের মাটিতে বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যুবাদের পারফরম্যান্সও দারুণ, তবে পেস, স্পিন সহ সব ডিপার্টমেন্টেই আমাদের বোলাররাও ভালো, তাই আমরাও আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে। কখনোই যুব বিশ্বকাপের শিরোপা ঘরে ওঠেনি ওয়েস্ট ইন্ডিজের, তবে ক্যারিবীয় কোচের বিশ্বাস বাংলাদেশের যুবাদের বিপক্ষে ওয়ানডে সিরিজ বিশ্বকাপের আগে কাজে দেবে এখানকার উইকেটের সাথে মানিয়ে নিতে। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। পাকিস্তানিদের চক্রান্ত বাস্তবায়নে কাজ করছেন বিএনপি নেত্রী, অভিযোগ আওয়ামী লীগের। ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শ্রদ্ধা। বিএনপির ইসলাম বিরোধী কাজের জন্যই জোট ছাড়ছে বিভিন্ন শরিক দল, মন্তব্য আওয়ামী লীগের। এতে জোটের কোনো ক্ষতি হবে না বলছে বিএনপি। রাজধানীতে পুলিশের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তাকে 5 ঘন্টা আটকে রেখে নির্মম নির্যাতনের অভিযোগ। 5 লাখ টাকা দাবি করে না পেয়ে ক্রসফায়ারে হত্যার হুমকি। বিসি স্যার থেকে শুরু করে গভর্নর, ওনার নাম বলার পরেও সবাইকে গালিগালা শুরু করছে যে দেখি তোর কোন বাবা এসে ফিরায়। নির্বাহী বিভাগ বিচার বিভাগের ক্ষমতা হরণ করতে চায়, মন্তব্য প্রধান বিচারপতির। বার কাউন্সিলরকে এই বিষয়ে সজাগ থাকার তাগিদ। এবং মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। 15 জানুয়ারি দক্ষিণ পূর্বাঞ্চলের বাকি জেলার মুসল্লিদের নিয়ে শুরু হবে দ্বিতীয় পর্ব। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।